সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হয়েছে এই যৌথ অভিযান। গতকাল দুপুর পর্যন্ত এই অভিযানে মোট ১,৩০৮ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারা দেশের রেঞ্জ পুলিশ গ্রেফতার করেছে ১,০৩৪ জনকে। অভিযানের আওতায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। আইন পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। চট্টগ্রাম সহ দেশের বড় শহর ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী। পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে বিএনপি প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত শুক্রবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুর সংস্কার কমিশনের রিপোর্ট ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে মঙ্গলবার দেশটির দুবাই শহরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন। আজ ২০২৪-২৫ অর্থ বছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি বিবৃতি বা এমপিএস ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। এতে আরও বলা হয়, গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএস এর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া ডক্টর আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে প্রায় ১.৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে ভোর সকাল ৬টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলে বিকনবাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলিম দেয়ান জানান, কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে। এবার মাই টিভি বিশেষ। দিন যতই যাচ্ছে ততই মাদক ছড়িয়ে পড়ছে সর্বত্র। ফেন্সিডিল থেকে শুরু করে নেশা জাতীয় এমন কোনো পণ্য নেই যে বাজারে মিলছে না। বিশেষ করে ফেন্সিডিলের মধ্যে অন্যতম। আর গাঁজা বিক্রেত রাজধানীতে চলছে দিন দুপুরে। পিছিয়ে নেই প্রাণঘাতী ইয়াবাও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে, এসব মাদক এখনই বন্ধ করা না গেলে মৃত্যু অবধারিত। আর অস্ত্র হাতে পেলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান বিশ্বাস ও রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট।
সারা দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রশাসনের নাগের ডগায় বসে অবাধে ফেন্সিডিল, গাঁজা থেকে শুরু করে এমন কোনো ধরনের মাদক নেই যে প্রবেশ করছে না। এরপর ডিলারের মাধ্যমে তা হাত বদল হয়ে চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের হাতে, এরপর চলে যায় যুব সমাজের হাতে। আর এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাচ্ছে অন্ধকার পথে। গোপনে ধারণ করা এই চিত্র দেখে নিশ্চয়ই অনুমান করা সম্ভব আসলে বর্তমান সমাজের অবস্থা কি আর কিভাবে বা চলছে মাদক বিক্রি। এমন প্রেক্ষাপট এখন সারা দেশে, আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ওই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন মাদক মৃত্যুর অপর নাম। তুলে ধরেন মাদক সেবনের ফলাফল এবং ভবিষ্যতে শারীরিকভাবে এর ক্ষতির প্রভাব গড়ে উঠবে। এবং এই জায়গায় পারিবারিক দায়িত্বটা হলো তাদের সাথে সহমর্মিতা, সহযোগিতা মানে এই না যে মাদক দিয়ে সহায়তা করা। তার যে শরীরের সবচেয়ে মস্ত বড় ক্ষতি যেটা হয় সেটা লিভার সিরোসিস, মানে লিভার ড্যামেজ। এবং লিভার ড্যামেজ যখন হয়ে যায় তখন কিডনি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যন্ত্রগুলি আছে সেই জায়গার মধ্যে এটা এফেক্ট করে, এবং এফেক্ট করলে পুরো শরীরেই আলটিমেটলি একটা সমস্যার সৃষ্টি হয়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন নিজস্ব বাহিনী রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, তাই অস্ত্র হাতে পেলেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আমাদের আগে অস্ত্র ছিল না, অস্ত্র এখনো নেই, এই সরকারের আমলে আমরা অস্ত্র পাবো। এই জন্য একটা নীতিমালা জারি হয়েছে, নীতিমালাটা গেজেটে প্রকাশও হয়েছে, এবং এই নীতিমালার আওতায় আমরা অস্ত্র কিনতে সক্ষম হব। যদি অস্ত্র হাতে পাই আমরা, তখন কিন্তু আমাদের অধিদপ্তরের যে লোকজন যা এনফোর্সমেন্ট কাজে জড়িত, অর্থাৎ ড্রাইভ দেয়, মাদক ব্যবসায়ী কারবারিদের আটক করে, তাদের মালামাল জব্দ করে, তাদেরকে আইনের মুখোমুখি করে, এই কাজটা আর জোরদার হবে। শুধু এই তেজগাঁ এলাকা না, তেজগাঁ এলাকা সহ রাজধানী এবং সারা দেশে মাদকের যেন সয়লাভ হয়ে গেছে। এই থেকে পরিত্রাণ পেতে আপনাকে যেমন সবসময় খোঁজখবর নিতে হবে আপনার প্রিয় সন্তানটি কোথায়, তেমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আরও সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল। অবস্থিত মাই টিভি, ঢাকা। কাঠ ও বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে বগুড়ার সোনাতলা উপজেলার ২০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। সেতুর অভাবে ১০ বছরেরও বেশি সময় ধরে দুর্ভোগ সঙ্গী করে চলাচল করছে তারা। সেতু নির্মাণের নানা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, এতে ক্ষুব্ধ তারা। তবে গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি কামরুজ্জামান প্রামাণিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বগুড়ার সোনাতলা উপজেলার জোড়াগাছা গ্রামের পাশে বাঙালি নদীর উপর নির্মাণ হয়নি সেতু। নিজস্ব অর্থায়নে তৈরি বাঁশের সাঁকোর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। গেল ১০ বছর ধরে এভাবে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সেতু না হওয়ায় ১০ মিনিটের পথ ১ ঘন্টা ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে একদিকে সময়, অন্যদিকে হয় অর্থ অপচয়। অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে বিপাকে পড়তে হয় স্বজনদের। কৃষিপণ্য পরিবহনেও ব্যাহত হচ্ছে। বৈশাখ মাস পড়লে জলসি আসে তো উল্টে আবার যাবি চলে, তখন আমাদের যে কষ্ট ওই কষ্টই আমাদের ওই কষ্ট থেকে গেল। সরকার এই ব্রিজের ওপর, এই সাঁকোর ওপর পদক্ষেপ নেয় তাহলে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হবে। গ্রামে গ্রামে বাস উঠাইয়া অনেকের চাকরিজীবীর কাছে টাকা পয়সা নিয়ে আমরা এই বাসের সাঁকোটি করেছি। একাধিকবার সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কষ্ট করে মানুষ যাওয়া আসি করে, স্কুল কলেজে যাওয়া আসি অনেক অসুবিধা, চলাফেরা করা যায় না। ওই পারে ১০-১২টা গ্রাম আছে, আসতে পারে না, অনেক চলাফেরা কষ্ট। পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে নদীর এপারে ওপারে চলাফেরা করার জন্য এটা অতীব জরুরি। সংশ্লিষ্টরা বলছে অনুমোদন পেলেই সোনাতলা উপজেলার বাঙালি নদীর উপর সেতু নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, উনিও জানিয়েছেন যে অলরেডি তারা এই ব্রিজটি করার জন্য প্রস্তাব প্রেরণ করেছেন। আমি আশা করি যে এই ব্রিজটি হলে এলাকার জনগণের দুর্ভোগ কমবে। জনদুর্ভোগ নিরসনে দ্রুতই সেতু নির্মাণে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভাবে টানা ১০ বছর ধরে ৩ বেলা কাঁচা শাকসবজি খেয়ে চলেছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পূর্ব হাতরাপাড়া গ্রামের কৃষক আনোয়ার সিরাজি। ফুলকপি, মূলা, লাউ থেকে শুরু করে সকল শাকসবজি এবং লাউ করলার পাতা সহ সকল শাক তার খাবারের অন্তর্ভুক্ত।
অবাক করা বিষয় হচ্ছে প্রতিদিন 3 বেলা কাঁচা শাকসবজি খেয়েও তিনি পুরো সুস্থ আছেন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রায় 10 বছর আগে কঠিন এক অসুখে পড়েন কিশোরগঞ্জের আনোয়ার সিরাজি। এজন্য তিনি ঢাকায় দুটি বড় বড় হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। চিকিৎসায় কোনো উপকার না পেয়ে এক পর্যায়ে কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর থেকেই 3 বেলা নিয়মিত কাঁচা শাকসবজি খেয়ে চলেছেন আনোয়ার সিরাজি। এতে করে তার কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, তিনি সুস্থ স্বাভাবিক অবস্থায় চলাফেরা করছেন। সরজমিনে দেখা যায় দুপুরে খাবার সময় হয় আনোয়ার সিরাজি বাড়ি থেকে বের হয়ে পাশের ফসলি জমি থেকে কাঁচা শাকসবজি তুলে সেখানে বসে একের পর এক বিভিন্ন ধরনের সবজি খাচ্ছেন। আনোয়ার সিরাজি জানান, চিকিৎসা করে উপকার না পেয়ে তিনি শাকসবজি খাওয়া শুরু করেন। এখন তিনি বেশ সুস্থ। অনেক চিকিৎসা করানোর পর আমি কোনো উপকার পাইতেছি না, তারপর আমি কাঁচা শাকসবজি খাওয়া শুরু করছি। এখন আমার অনেক ভালো লাগে। আমি কাঁচা শাকসবজি না খেলে আমার সমস্যা হয়। তবে ছোট ভাই বলেন, কঠিন অসুখে আক্রান্ত হওয়ার পর থেকে তার বড় ভাই কাঁচা সবজি খাওয়া শুরু করেন, এতে কোনো সমস্যা হচ্ছে না। আমরা যে ছোট 3 ভাই আছি তারা প্রথমে অনেক না করছি, কিন্তু আমাদের না উপেক্ষা করেই এইভাবেই সে খাওয়া দাওয়া এই কাঁচা সবজিগুলা খাইতো আর কি। এক পর্যায়ে তার এটা অভ্যাস হয়ে গেছে। আনোয়ার সিরাজির কাঁচা শাকসবজি খাওয়া নিয়ে গ্রামবাসীর যেন কৌতূহলের শেষ নেই। আমরা না হচ্ছি, হ্যাঁ, তবু সে খাইতেছে, তো এখন আর আমরা না করি না। এমনি তুমি অসুস্থ, এগুলা খাইলে তো তুমি আরো মরে যাবে, অসুস্থ হয়ে পড়বা। তখন আমাদের কথা উনি শুনে না, শুনে না উনি কাইতে আছে। তখন কাইতে কাইতে দেখে গেছে উনি এখন ভালো। তখন দেখে গেছে রেগুলারলি প্রায় 3 বেলায় কাঁচা শাকসবজি খায় উনি ভালো আছে। তবে চিকিৎসকরা বলছেন, কাঁচা শাকসবজি খাওয়ার কারণে যে কেউ জটিল রোগে আক্রান্ত হতে পারেন, তাই সিদ্ধ করে খাওয়াই নিরাপদ। কেউ যদি দীর্ঘদিনে কাঁচা শাকসবজি খায় তার লিভার, কিডনি এবং পাকস্থলী রোগ, বিভিন্ন গ্যাস্ট্রাইটিস সে ভুগতে পারে। আমি আশা করি সে এই কাঁচা খাবার থেকে নিজেকে নিবৃত করবে এবং অন্য কেউ তার মধ্যে কাঁচা খাবার খাবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। বাগেরহাটের সাবেক সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মতিউর রহমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এদিন ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে আনা হয়। এর আগে রংপুর থেকে বাগেরহাটের সাবেক এমপি আবুল হাসনাত খানকে আটক করে ঢাকা গোয়েন্দা পুলিশ। পরে জেলার ফকিরহাট থানায় দায়েরকৃত একটি মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। মামলায় বাদী রফিকুল ইসলাম মিঠু পুলিশ সুপার আবুল হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও হুকুম দিয়ে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা ও বৈষম্য বিরোধী আন্দোলন দমানোর চেষ্টার অভিযোগ করেছেন। বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী টিপি মাহবুব মোর্শেদ লালন বলেন, সাবেক 3 সংসদ সদস্য, সাবেক পুলিশ সুপার সহ 35 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এই মামলায় পুলিশ সুপারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে। আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছে। আহতদের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইটের আঘাতে আরও একজন পথচারী আহত হয়েছে। আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া বাগবাড়ি আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। এ সময় 2টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বিএনপির নেতা বকুল ভূঁইয়া ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শরীফ চৌধুরীর সক্রিয় কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার, গুলি ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিক জানান, গোলাগুলির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি থেকে অপারেশন ডেভিল হান্ট এর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, আপনি জানেন যে সাবেক মন্ত্রী আকোয়া মোজাম্মেল হক তার বাসায় ভাঙচুর
ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে হামলা করা হয়েছিল, সেই হামলার ঘটনার পর থেকে ইতিমধ্যেই কিন্তু গাজীপুর উত্তপ্ত। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সার্জিসও যোগ দিয়েছিলেন। আসলে তারপর থেকে কিন্তু গাজীপুর উত্তপ্ত রয়েছে এবং গাজীপুরে যে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারপরে যে যৌথ বাহিনীর সমন্বয় এবং সারা বাংলাদেশে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। সেই অপারেশন ডেভিল হান্টের পর থেকে কিন্তু ইতিমধ্যে গাজীপুর আস্তে আস্তে একটু ঠান্ডা হচ্ছে এবং আজ যে তথ্য যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে আজ সারা গাজীপুরে ডেভিল হান্ট অপারেশনে জেলা পুলিশের অভিযানে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মহানগর পুলিশের অভিযানে 79 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের তথ্য দেওয়ার পরে শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের এমপি হত্যা মামলার আসামি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। তাছাড়াও এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা গতকালও কিন্তু কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সেটি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই অপারেশন ডেভিল হান্ট তাদের একটি সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এই অপারেশন চলতে থাকবে। সকালবেলা দেখেছি আমরা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সব সড়কে কিন্তু যে যৌথ বাহিনীর অভিযান সেটি কিন্তু অন্যান্য দিনের চাইতে আজ একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং যৌথ বাহিনী কিন্তু টহল বাড়িয়েছে যাতে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে সর্বশেষ অবস্থা এই ডেভিল হান্ট অপারেশনের। শিশির, আপনাকে ধন্যবাদ। নরসিংদীর রায়পুরায় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার শাবলের আঘাতে স্বামী আবুল কাশেম নামে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রায়পুরা পৌরসভার 6 নং ওয়ার্ডের মহিষমারা মহল্লায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়িতে পারিবারিক কাজের বিষয় স্ত্রী পাপিয়া সুলতানার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী রুমা আবুল কাশেমের মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের লোকজন থানায় খবর দিলে রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং হত্যাকারী পাপিয়া সুলতানা রুমাকে গ্রেফতার করে। এবার আমাদের কৃষি। সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে লবণাক্ত জমিতে বিনা চাষে সরিষার আবাদ করেছে কৃষকরা। ফলনও ভালো হয়েছে। তবে এ সমস্ত লবণাক্ত এলাকার এক ফসলি জমিতে 2 বা ততোধিক ফসল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণের পাশাপাশি লবণাক্ত সহিষ্ণু জাতের বীজ ও সার দিয়ে সহযোগিতা করছে শ্যামনগর নোয়াবেকি গণমুখী ফাউন্ডেশন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। জমি থেকে ধান কাটার 10 থেকে 15 দিন আগে কোনো রকম চাষ ছাড়াই ফসলের বীজ ছিটিয়ে ফসল উৎপাদন পদ্ধতিকে বলা হয় বিনা চাষে ফসল চাষাবাদ। নতুন এ পদ্ধতিতে এবছর সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে বেশ কিছু জায়গায় সরিষা চাষাবাদ শুরু করেছে উপকূলীয় কৃষকরা। এতে করে একদিকে কৃষকদের ফসল উৎপাদনে খরচ কমেছে, অন্যদিকে ফলনও পেয়েছে ভালো। তাই এবছর বেশি লাভবান হওয়ার প্রত্যাশা তাদের। 5 বিঘা জমিতে আমার চাষে কোনো খরচ হয় নাই, শুধু সার বা বিষ দিতে হচ্ছে। বিক্রি করে আমরা বাড়তি যে টাকাটা পাবো সেটা দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া বা সাংসারিক কাজে এটা খরচ করব। উপকূলীয় নোনা এলাকার এক ফসলি জমিকে চাষ উপযোগী করে তুলতে নোয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের PKSF প্রকল্পের আর্থিক সহযোগিতায় বিনা চাষে ফসল উৎপাদনের উপর প্রশিক্ষণের পাশাপাশি লবণাক্ত সহিষ্ণু জাতের বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা। আমন ধান কাটি নিয়ে আর কিছু হয় না, নোনা পানি নোনা মাটি, আমরা কিছু করতে পারিনি। বিনা চাষে আমরা শস্য লাগাইছি, অনেক সুন্দর হয়েছে। বীজ ও সার দিয়ে বিনা চাষে সরিষা করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। PKSF এর সহযোগিতায় নোয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে বিনামূল্যে বিনা নয় সরিষার বীজ আমরা বিতরণ করেছি। সামনের বার মৌসুমে এটা আরো বৃহৎ পরিসরে চাষাবাদ করার। উপকূলে উৎপাদিত এসব সরিষার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থানীয় ভোজ্য তেলের চাহিদা মেটাবে বলে মনে করেন এ কর্মকর্তা। বিনা চাষে যে সরিষাগুলো হচ্ছে, কৃষকরা এখানে ফলন খুব ভালো এবং তেল ও উৎপাদন হচ্ছে ভালো। সরিষা থেকে আমরা উদ্যোক্তা পর্যায়ে নিরাপদ এবং
স্বাস্থ্যসম্মত তেল আমরা উৎপাদন করছি। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা উপকূলীয় এলাকায় সরিষার চাষ বৃদ্ধিতে আর্থিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। রবি মৌসুমে বিভিন্ন শ্যামনগর উপজেলা সরিষার আবাদ প্রচণ্ড করে বেশ পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা উপকূলীয় অঞ্চলে বিগত কয়েক বছর যাবতই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এটা পূর্বে ছিল না। জুবার রহমান, মাইটিভি নিউজ। নিখোঁজের 54 ঘণ্টা পর গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক রবিউল আওয়াল অন্তরকে উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ার লোন্তা গ্রামের বাসিন্দা তিনি। রবিবার ঢাকার কামরাঙ্গীর চর এলাকার আশরাফাবাদ নবীনগর এলাকায় একটি বসত ঘর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ। মুন্সিগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় জেএমআই ইন্ডাস্ট্রি পার্ককে 10 লাখ টাকা অর্থদণ্ড করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। রবিবার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় জেএমআই ইন্ডাস্ট্রি পার্ককে পরিবেশ সংরক্ষণ আইনে 10 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে 20 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া 3 মাসের মধ্যে পরিবেশের সমস্ত বিধিবিধান প্রতিপালন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। দিনাজপুরের ফুলবাড়ীতে 29 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে 9,62,00,000 টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। 29 বিজিবি ও 42 বিজিবির 1 বছরের মাদক বিরোধী অভিযানে আটককৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান। 29 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম, 42 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরে মনির শাহ নামে এক ভণ্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। রবিবার উপজেলার মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মনির শাহ ও তার আস্তানার বিষয়টি এলাকায় সমালোচিত হচ্ছিল। বনের জায়গা দখল করে গড়ে তোলা আস্তানাটি বন বিভাগ ভেঙে দেওয়ার পর আবারও সেখানে আস্তানা প্রতিষ্ঠা করেন মনির শাহ। এর প্রতিবাদে শ্রীপুরের ওলামা, মাশায়েখ ও তৌহিদি জনতার উদ্যোগে প্রতিবাদ সভা করার কথা ছিল। সভা শুরুর আগে মনির শাহ শ্রীপুরের মাওনা চৌরাস্তার জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার যান সমঝোতা করার জন্য। এ সময় তাকে দেখে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় কিছু লোক উত্তেজিত হন। তাকে মারধর করা হয়। এক পর্যায়ে সেখানে আসেন স্থানীয় আলেম ওলামারা। তারা মারধরের হাত থেকে মনির শাহকে রক্ষা করে পুলিশে খবর দেন। পরে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে মনির শাহকে তাদের হাতে তুলে দেন। বিএনপির কেন্দ্রীয় সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি বলেছেন, কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সকলকে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। রবিবার মাগুরার মোহাম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক টি.এস. আইয়ুব সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক খায়রুল্লাহ শিপন সহ অনেক উপস্থিত ছিলেন। বরিশালের মুলাদিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা বাস্তবায়নে বিএনপির মুলাদি পৌর শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে। মুলাদি পৌর শহরে বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ ও পথসভা করেন পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার সহ আরও অনেকে।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন হয়েছে। সম্মেলনে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির অলিউল্লাহ সওদাগরকে সভাপতি ও নিয়ামত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক VP মাহফুজ সহ আরও অনেকে। শেরপুরে আমার বাংলাদেশ পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে বীর মুক্তিযোদ্ধা জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন। বরিশালের মুলাদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও ইফটিজিংয়ের প্রতিবাদে করার মুলাদী চর লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র ও মুলাদী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রশিদ হাওলাদারের দৌহিত্র তুরান হাওলাদারের উপর নেক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিজলা মুলাদী সড়কের ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের নগরকান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলু, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ইয়াদ সহ অন্যান্যরা। সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুরকা সলঙ্গা রাস্তার প্রবেশ পথে নির্মাণাধীন ঢাকা বগুড়া মহাসড়কে আন্ডারপাস রাস্তা নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ঘুরকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা, শিক্ষার্থী তাওহিদ হাসান, রুবেল রানা সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেত্রকোনায় ৫ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল নেত্রকোনার কালেক্টরেট মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মেলার আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক SA মনিরুজ্জামান দুদু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তারুণ্যের উৎসব উপলক্ষে 2 দিন ব্যাপী ক্রীড়া পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গ্রেট হার্ট হাই স্কুলের পরিচালক ইয়ামিন হাসান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সরকারি হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন পিঠা ও শীতকালীন সবজি সহ নানা প্রদর্শনী স্টল প্রদর্শিত হয়। অনুষ্ঠানে মোট 15টি খেলায় স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।